ফরিদপুরে কদিন আগে ডিবি হেফাজতে আমরা দেখেছি ছাত্রলীগের সাবেক একজন নেতার মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে খুবই বাজে কেলেঙ্কারি অবস্থা হয়েছে। পুলিশের মধ্যেও একাধিক অ্যাকশন নেয়ার ঘটনা ঘটেছে। সেটা নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছে। এই তোলপাড় করা ঘটনার প্রকৃত যে তথ্য, সেই তথ্য আমাদের সামনে পরিষ্কার হচ্ছিল না। এরকম একটা মুহূর্তে আজকে আমরা দেখছি বাংলাদেশের প্রধান ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টার তারা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে। সেই রিপোর্টে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এবং সেই রিপোর্টে মারধর করা, ঘুষ চাওয়া সহ বেশ কিছু ঘটনা উঠে এসেছে। যদি সেই ঘটনাগুলো সত্য হয় তাহলে এটা পুলিশের জন্য খুবই বিপর্যয়কর একটা তথ্য। চলুন একটু ফরিদপুর থেকে ঘুরে আসি। সেখানে ডিবি হেফাজতে মৃত্যুর পেছনে প্রকৃত কারণটা কি, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার হওয়ার যে ভিডিওটা, গ্রেপ্তার করার যে ভিডিওটা ছড়িয়ে পড়েছিল, সেটা দেখেই বা আমরা কি বুঝতে পারি, আলোচনা করে বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগের এক সাবেক নেতার মৃত্যু এবং তারপরে বহু তথ্য বেরিয়ে আসার কথা। গণমাধ্যম যেটা বলছে, ডেইলি স্টার যেটা তুলে এনেছে, সেটা খুব একটা সুবিধাজনক হচ্ছে না পুলিশের জন্য কিংবা সরকারের জন্য। সরকারের জন্য খুবই বিব্রতকর এই ঘটনা। সারা দেশে ইউনুসীয় যুগে আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের যে নির্যাতন নিপীড়নের অভিযোগ করে আসছে, সেই অভিযোগ থেকে মুক্ত অবস্থায় থাকবে বর্তমান নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, এটাই সবার প্রত্যাশা ছিল। কিন্তু বর্তমান সরকারের আমলেও যদি এই ধরনের ঘটনা সামনে আসে, সেটা সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর। কি বলছে ডেইলি স্টার, শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, হেফাজতে মৃত্যু, ডিবির বর্ণনায় অসঙ্গতি, মারধর, ঘুষ চাওয়ার অভিযোগ। মারধর করা হয়েছে, ঘুষ চাওয়া হয়েছে, এরকম অভিযোগ, এবং রাত শেষে সকালেই মৃত্যু হয়েছে। এটা তো অস্বাভাবিক ব্যাপারই বটে যে একজন সুস্থ মানুষ রাতের মধ্যেই সে মারা গেল তাকে গ্রেপ্তারের পরে। গত 20 জুন বিকাল 5টার দিকে ফরিদপুরের মধুখালীর বাড়ি থেকে বের হন ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ প্রান্ত। কয়েক মিনিটের মধ্যে বাড়ির সামনের রাস্তায় পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে আটক করে। পরদিন সকালে ডিবি হেফাজতেই তার মৃত্যু হয়। বিকেলে গ্রেপ্তার, পরদিন সকালে তার মৃত্যু। সারা রাত ডিবি হেফাজতে। ডিবির দাবি, প্রান্তর কাছে গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়েছিল। খুবই ভালো, তাকে মারধর করা হয়নি এবং তার সঙ্গে ভদ্র ও সৌজন্যমূলক আচরণই করা হয়েছে। গাঁজা পাইছেন আপনি, তাও মারধর করেননি, কিচ্ছু বলেননি, সুন্দর সার করেছেন। ব্যাপারটা বেশ ভালো, মজার। তারা জানায়, হেফাজতে থাকাকালীন ফজরের নামাজের পর প্রান্ত অসুস্থ হয়ে পড়েন। তার হেফাজতে প্রান্ত ফজরের নামাজও পড়েছে। কি বলছেন, তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে 21 জুন সকাল 7টার দিকে তার মৃত্যু হয়। তবে ডিবির এই দাবি প্রত্যাখ্যান করেছে প্রান্তর পরিবার, স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা। সবথেকে গুরুত্বপূর্ণ, প্রত্যক্ষদর্শীরা কি বলছে তারা? তাদের অভিযোগ, পশ্চিম গন্দারদিয়ার বাড়ির সামনে প্রান্তকে মারধর করা হয়, অর্থাৎ স্পটেই প্রান্তকে প্রথম ঝুল মারধর করা হয়। পরিবারের অনুরোধ সত্ত্বেও তাকে নিয়ে যাওয়া হয় এবং পরে তার নামে একটি মিথ্যা মাদক মামলা দেয়া হয়। অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা বলছেন তার কাছ থেকে কোনো গাঁজা টাজা এগুলো কিছুই পাওয়া যায়নি। এবং যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে, তাকে গ্রেপ্তার করার যে ভিডিও, সেই ভিডিওতেও খুব একটা স্বাভাবিক পরিবেশ যে দেখা যাচ্ছে সেটা কিন্তু না। সম্প্রতি সরেজমিনে প্রান্তর বাড়িতে গিয়ে পরিবার, স্বজন এবং প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ডিবির বর্ণনায় অসঙ্গতি পাওয়া গেছে। অর্থাৎ ডেইলি স্টার দাবি করছে, ডিবির যে বর্ণনা এই সম্পর্কে, সেই বর্ণনায় অসঙ্গতি আছে। কি অসঙ্গতি? এতে প্রান্তর আটক, ডিবি কার্যালয়ের ভেতরে কি ঘটেছিল এবং হেফাজতে থাকা অবস্থায় তিনি কিভাবে মারা গেলেন, সেই প্রশ্ন উঠেছে। এছাড়া তাকে ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছ থেকে পুলিশ টাকা দাবি করেছে বলেও অভিযোগ করা হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ। ছেড়ে দেব, টাকা দেন। যদি এটা সত্য হয়
তাহলে আমার মনে হয় সরকারের নড়ে চড়ে বসা উচিত। হেফাজতে মৃত্যু এবং আটক ব্যক্তিদের উপরে নির্যাতনের অভিযোগ বাংলাদেশে একটি গুরুতর মানবাধিকার ইস্যু হিসেবেই রয়ে গেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় 11 জনের মৃত্যু হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে 4 জন মারা গেছে। এটাও কিন্তু 4 জনের মধ্যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 17 তারিখ পর্যন্ত এই সময়টা যদি বাদ দিই, যদি অর্ধেকও ধরি, 2 জনও ধরি, তাহলেই কিন্তু সরকারের জন্য বিব্রতকর একটা ঘটনা। এখানে বলা হচ্ছে 2024 সালে এই সংখ্যা ছিল 11, 23 সালে ছিল 8, অর্থাৎ অপেক্ষাকৃত শেখ হাসিনার আমলের বছরটাতেই কম এই ঘটনা ঘটেছিল। বাড়ির কাছে মারধর বিষয়ে বলা হচ্ছে, মধুখালী বাসস্ট্যান্ড থেকে অল্প হাঁটা দূরত্বে স্মৃতি সাকিনা মার্কেটের কাছে মা খাদিজা আক্তার নিপা ও ছোট ভাই মির্জা আব্দুস সামাদের সঙ্গে বসবাস করতেন প্রান্ত। 14 বছর আগে স্বামীর মৃত্যুর পর খাদিজা একাই 2 ছেলেকে বড় করেছেন। বড় ছেলে প্রান্ত পরিবারের অনেক দায়িত্ব পালন করতেন। ফরিদপুর সুগার মিলসে কাজের পাশাপাশি জমি জরিপের কাজও করতেন প্রান্ত। তিনি ছাত্রলীগের ফরিদপুর আইন উদ্দিন কলেজ ইউনিটের সাবেক নেতা ছিলেন। 20 জুন বিকালে প্রান্ত লুঙ্গি পরে সঙ্গে মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে বাড়ি থেকে বের হন। ভিডিওতে সেরকম দৃশ্যই দেখা গেছে যে এই ছেলেটা লুঙ্গি পরে ছিলেন। তারপরে বলা হচ্ছে ছেলেকে আটকের পর সময় কাছেই এক প্রতিবেশীর বাড়িতে ছিলেন খাদিজা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসে দেখেন কয়েকজন তার ছেলেকে মারধর করছে। তিনি বলছেন, আমি দেখলাম তারা আমার ছেলেকে মাথায় ও কানে চড় মারছে। তারা বারবার বলছিল এটা তোর কাছে পাওয়া গেছে। প্রান্ত বারবারই বলছিল আমার কাছে কিছু ছিল না, আমি কিছুই জানি না, কিন্তু তারা প্রান্তকে মারতেই থাকে। কেউ কেউ হুমকি দিয়ে বলে তোকে মেরে ফেলবো, বলছিলেন খাদিজা। খাদিজার অভিযোগ, ডিবি সদস্যরা বাড়িতে তল্লাশি চালাতে যায়। 2-1টি কক্ষ তল্লাশি চালিয়ে তারা বের হয়ে এসে এক পর্যায়ে তারা আবার প্রান্তকে মারধর শুরু করে। এরই মধ্যে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হন এবং তারা প্রান্তকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকেন। আমি বারবার বলছিলাম আমার ছেলেকে নিলে আমাকেও নিয়ে যান। তখন তাদের একজন বলল, তাহলে আপনাকেও গ্রেপ্তার করতে হবে। খাদিজার মতো একই বর্ণনা দিয়েছেন আরও 2 প্রত্যক্ষদর্শী। সন্ধ্যা 6টার কিছু পর প্রান্তকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এফআইআরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিছু মাদক চোরা কারবারি ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য জড়ো হয়েছে এমন গোপন খবর পেয়ে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রান্তকে আটক করে। ভয়ঙ্কর ব্যাপার, মানে একটা চিত্রনাট্য সাজানো হয়েছে বলে ডেইলি স্টারে উঠে এসেছে। ঘুষ এবং দর কষাকষির প্রসঙ্গ উঠেছে। ঘুষ চেয়েছে ছেলেকে ছাড়াতে খাদিজা তাদের স্বজন সাবেক ছাত্রদল নেতা সোহেল মুন্সিকে ফোন করেন। সোহেল দ্য ডেইলি স্টারকে জানান তিনি সন্ধ্যা 7:30টার দিকে ডিবির এসআই আহাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। আহাদুজ্জামান সেই অভিযানে ছিলেন এবং তিনি সোহেলের পরিচিত। আহাদুজ্জামান সোহেলকে জানান প্রান্তর কাছ থেকে 3 পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আমি তাকে বলি প্রান্ত আমার ভাতিজা, সে মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত নয়, এমনটা তিনি দাবি করেন। প্রান্তকে ছাড়া সম্ভব কিনা জানতে চাইলে সোহেলকে মধুখালী বাসস্ট্যান্ড থেকে 16 কিলোমিটার দূরে কানাইপুর বাজারে অপেক্ষা করতে বলেন ওই এসআই। সোহেল কয়েক ঘন্টা অপেক্ষা করেন এবং বারবার ডিবির ওই এসআইকে ফোন করেন। এদিকে খাদিজাকে কিছু টাকা জোগাড় করতে বলেন সোহেল। খাদিজা স্থানীয় মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছে 40,000 টাকা রেখে আসে বলে জানান সোহেল। 40,000 টাকা রেখে এসেছে দেওয়ার জন্য। ডিবি দল রাত 1:30টার দিকে প্রান্তকে নিয়ে কানাইপুর বাজারে পৌঁছায়। প্রান্ত বারবার মাথায় হাত চেপে ধরছিল এবং বলছিল ব্যথা করছে। আমি জিজ্ঞেস করলে সে জানায় ডিবি পুলিশ তাকে মারধর করেছে। আমি ডিবি সদস্যদের অনুরোধ করি তাকে আর না মারতে, সোহেল বলেছেন, যিনি ছাত্রদল নেতা। এরপর ডিবি সদস্যরা কানাইপুর বাজারের একটি হোটেলে রাতের খাবার খান। সোহেল তাদের খাবারের বিল দেন। একই সঙ্গে তিনি প্রান্ত এবং ওই 2 আটক ব্যক্তির খাবার ও পানি কিনে দেন। প্রান্তকে ছাড়ার জন্য সোহেল বারবার বললে এসআই আহাদুজ্জামান একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানান তাকে ছাড়া সম্ভব নয়, কারণ আওয়ামী লীগের সমর্থকরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছে। এরপর তাদের কথোপকথন টাকার দিকে মোড় নাই বলে অভিযোগ করেন সোহেল। ডিবি কর্মকর্তারা প্রথমে বড় অঙ্কের ইঙ্গিত দেন। সোহেল 50,000 টাকার কথা বললে তারা সেটা প্রত্যাখ্যান করে 65,000 টাকা দাবি করেন। পরে টাকার পরিমাণ বাড়িয়ে 1 লাখ করা হয়। সোহেল কিছু টাকা এখন এবং বাকিটা সকালে দেওয়ার কথা বলেন। ডিবি সদস্যরা সোহেলকে সকালে পুরো টাকা এনে প্রান্তকে নিয়ে যেতে বলেন এবং বলেন তারা বিষয়টি ম্যানেজ করবেন। এরপর সোহেল বাড়ি চলে যান। আর কি জানতে হবে? পরবর্তীতে সকালে
এই প্রান্তর মৃত্যু হয়। ডেইলি স্টারে উঠে আসা সোহেলের, ছাত্রদল নেতা সোহেলের এই বক্তব্য আমার মনে হয় পুলিশকে বিপদে ফেলে দিচ্ছে এবং সরকারকে ভয়াবহ একটা বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলছে। এখানে সরকারের কোনো দায় আমি দেখি না। অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন এবং যে ভয়ঙ্কর প্রতিবেদন ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে, অনেক বড় প্রতিবেদন এবং পুঙ্খানুপুঙ্খ সব কিছু তুলে আনা হয়েছে। তৌসিফ কায়ুম ডেইলি স্টারের রিপোর্টার, তিনি এই ইনভেস্টিগেটিভ রিপোর্টটা করেছেন। অসাধারণ একটা ব্যাপার তুলে এনেছেন। এই রিপোর্ট আমার মনে হয় ফরিদপুরের পুরো পুলিশকে বিতর্কিত করবে। আমার মনে হয় যে পুলিশ একটা মানে নিজেদের আত্মশুদ্ধির মধ্যে থাকা উচিত। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে পুলিশের ভাবমূর্তি যেভাবে তলানিতে গেছে, সেই ভাবমূর্তি উদ্ধারের জন্য তাদের আরও অনেক সচেতন হতে হবে। অতি উৎসাহী হয়ে রাজনৈতিক বিদ্বেষ মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা থেকে কিংবা রাজনৈতিক লাঠিয়াল হওয়ার চেষ্টা থেকে তাদেরকে বিরত থাকতে হবে, সেটাই তাদের জন্য সম্মানজনক হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে টাকার খেলা, এই যে মারের খেলা, এই যে গাঁজার পুড়িয়া পাওয়ার নাটক, এই ব্যাপারগুলো বাংলাদেশে আর কতদিন চলবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।